হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন কম্পিটিটিভ এক্সামস চ্যানেল। তো দেখো, এটা কিন্তু আমাদের জিকে জিএস অধ্যয়নের সিরিজের 11 নম্বর ক্লাস। অলরেডি আমরা কিন্তু 10টা ক্লাস কমপ্লিট করে ফেলেছি। যারা যারা প্রত্যেকটা ক্লাসে উপস্থিত ছিলে, অর্থাৎ 1 নম্বর ক্লাস থেকে শুরু করে 10 নম্বর ক্লাস অবধি একদম কনজিকিউটিভলি দেখে গেছো ক্লাসটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। তো আজকে আমরা এই 11 নম্বর ক্লাস আলোচনা করতে শুরু করেছি। ঠিক আছে, বেসিক্যালি এই ক্লাসগুলোতে আমরা সেরা 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, মিক্স জিকে জিএস কোশ্চেন থাকে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তার আগে যারা যারা আমাদের অ্যাপটা ডাউনলোড করোনি এখনো, প্লে স্টোরে গিয়ে ভিশন কম্পিটিটিভ এক্সামস অ্যাপটা ডাউনলোড করে নাও। সেখানে গেলে ডাব্লিউবিপিএসসি সেকশনে চলে যাবে। সেকশনে গেলে অল ক্লাস পিডিএফ অপশন থাকবে, সেখানে ক্লিক করে ভিশন ডাব্লিউবিসিএস এবং ভিশন কম্পিটিটিভ এক্সামস এই দুটো চ্যানেলের যত ইউটিউব ক্লাস পিডিএফ থাকে সেগুলোকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, কোন ভারতীয় আমেরিকান লেখক বা ইন্ডো আমেরিকান লেখকের দ্য নেমসেক এটা লিখেছিলেন, যা পরবর্তীতে একটা চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছিল? এটা কিন্তু এসএসসি স্টেনো 2025-এ এসছে কোশ্চেনটা। এখানে অপশনস রয়েছে, রাইট আনসার হবে ঝুম্পা লাহিড়ী। কিছু বইয়ের নাম এবং তার প্রকাশের বছর দেখো, ইন্টারপ্রিটার অফ মলদ্বীপস 1999, দ্য নেমসেক 2003-এ লেখা, হেল হেভেন 2004-এ লেখা, আনঅ্যাকাউন্টড ট্রু আর্থ এটা হচ্ছে 2008-এ লেখা, দ্য লো ল্যান্ড 2013 সালে লেখা, ইন আদার ওয়ার্ডস 2015 সালে লেখা, ওয়ার অ্যাবাউটস এটা 2021 সালে লেখা, ট্রান্সলেটিং মাইসেলফ অ্যান্ড আদার্স এটা 2022 সালে লেখা। তোমাদের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে হেল অ্যান্ড হেভেন, এই হেল অ্যান্ড হেভেনটা কার লেখা, এটা কমেন্টে জানাও। নেক্সট কোশ্চেন, লাইকেন কার কার সমবায়ের ফলে তৈরি হয়? ঠিক আছে, মানে কার কার সমবায়ের ফলে লাইকেনটা তৈরি হয়? ঠিক আছে, অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ছত্রাক এবং শৈবাল, এই দুটোর সংমিশ্রণ কিন্তু লাইকেন। এটা ছত্রাক হচ্ছে লাইকেনকে জল সরবরাহ করে এবং যান্ত্রিক সুরক্ষা প্রদান করে, আর শৈবাল হচ্ছে খাদ্য উৎপাদন করে। তাহলে লাইকেন যেটা, লাইকেনকে জল আর যান্ত্রিক সুরক্ষা প্রদান করছে ছত্রাক এবং খাদ্য প্রদান করছে শৈবাল। হলো, চলো নেক্সট কোশ্চেন। বিহু কোন ভারতীয় রাজ্যের সাথে সম্পর্কিত একটা লোকসঙ্গীত এবং নৃত্যধারা? এটা খুবই ইজি কোশ্চেন। যারা আগের দিনকে ক্লাসটা দেখেছো, অর্থাৎ 10 নম্বর ক্লাস যারা দেখেছো, আমি সেখানে খুব ডিটেলে আলোচনা করেছিলাম যে আমরা পরীক্ষার দেখে আমরা কোশ্চেন দেখব না। মানে কোন একটা পরীক্ষা, সেটা হতে পারে কোনো মেন্স লেভেলের পরীক্ষা, কোনো সিবিটি 2 লেভেলের পরীক্ষা, সেটা দেখে আমরা এটা ভাববো না যে এটা কঠিন হবে, আমাদের পরীক্ষাতে এই প্রশ্ন আসবে না, এটা কখনোই ভাববো না। কারণ সেই সমস্ত পরীক্ষাতে আসা একটু ইজি লেভেলের কোশ্চেনই কিন্তু আমরা এই জিকে জিএস অধ্যয়নে আলোচনা করে থাকি, যত বড় বড় পরীক্ষাগুলো আছে। ঠিক আছে, তো বুঝতেই পারছো বিহু এটা কোন রাজ্যের সাথে জড়িত। এইটা অ্যান্সার আশা করি 99.99% স্টুডেন্টরাই জানবে। রাইট অ্যান্সার হবে আসাম। এবার আসাম সম্বন্ধে জেনে নিই। দেখো, রাজধানী হচ্ছে দিশপুর, মুখ্যমন্ত্রী হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা, গভর্নর হচ্ছে লক্ষণ আচার্য, এবং এটা বিভাজন হয়, মানে এটা আসাম ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল 21শে জানুয়ারি 1972 সালে। নেক্সট কোশ্চেন, নিচের কোন বইটি সালমান রুশদির লেখা বই নয়? ঠিক আছে, নয় দিয়ে প্রশ্নগুলো কিন্তু একটুখানি ভালো করে দেখে নেবে। অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে অ্যান এরিয়া অফ ডার্কনেস। ঠিক আছে, দেখো, মিডনাইট চিলড্রেন, স্যাটানিক ভার্সেস, শেম, এই তিনটেই কিন্তু সালমান রুশদির লেখা। ঠিক আছে, মিডনাইট চিলড্রেন 1981-তে পাবলিশ হয়, স্যাটানিক ভার্সেস 88-তে পাবলিশ হয়, এবং শেম হচ্ছে 83-তে পাবলিশ হয়। এই 83-তে কিন্তু ভারত ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল ফর দি ফার্স্ট টাইম আন্ডার দ্য ক্যাপ্টেনশিপ অফ কপিল দেব। নেক্সট কোশ্চেন, এবং খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগেন এটাও কিন্তু এসএসসি স্টেনো 2025-এ আসা প্রশ্ন। একটি ফুটবল মাঠের কেন্দ্র, এই যে ফুটবল মাঠে যে কেন্দ্রবিন্দুটা হয়, অর্থাৎ এইখানটা, মানে যেই মাঝখানটায় ফুটবলটা বসিয়ে ফার্স্টে কিক অফটা হয় খেলা শুরুর সময়, সেই কেন্দ্র বৃত্তটা, এই যে গোলটা, এই বৃত্তের ব্যাসার্ধ কত? ঠিক আছে, এখানে অপশন তোমাদের সামনে। এখানে কিন্তু ব্যাসার্ধ জানতে চেয়েছে, ব্যাস জানতে চাইনি, তাই যে কোনো একটা মুখস্থ করলেই হবে।
হয় তুমি ব্যাসার্ধ মনে রাখো, যখন ব্যাস আসবে ইন্টু 2 করে দেবে, আর নাহলে যদি ব্যাস মনে রাখ, যদি ব্যাসটা মনে থাকে তাহলে যদি ব্যাসার্ধ জিজ্ঞাসা করে ব্যাস থেকে 2 ভাগ করে দেবে। এটা রাইট আনসার হবে 9.15 মিটার। এবার কাপস এন্ড ট্রফিজ অফ ফুটবল। আগের দিনকে আমরা ক্রিকেটের কিছু কাপ নিয়ে আলোচনা করেছি, আজকে ফুটবলের কিছু কাপ নিয়ে আলোচনা করব। অনেকগুলো কাপ এখানে রেখেছি, যেমন ধরো বান্দোদকার ট্রফি, ডক্টর বিসি রায় ট্রফি ইম্পর্টেন্ট, ডুরান্ট কাপ ইম্পর্টেন্ট, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স কাপ, এফএ কাপ ইম্পর্টেন্ট, ফিফা ইম্পর্টেন্ট, আইএফএ শিল্ড ইম্পর্টেন্ট, কলিঙ্গো কাপ ইম্পর্টেন্ট, রঘবীর সিং মেমোরিয়াল কাপ, সঞ্জয় গোল্ড কাপ, সিজার কাপ, সুব্রত মুখার্জি কাপ ইম্পর্টেন্ট, চক্র গোল্ড ট্রফি, ডক্টর বিসি রয় ট্রফি জুনিয়র ইম্পর্টেন্ট, ডিউরান্ট কাপ, এফএ কাপ ইম্পর্টেন্ট, এফএ শিল্ড ইম্পর্টেন্ট, ফেডারেশন কাপ ইম্পর্টেন্ট, জিবি রাজা মেমোরিয়াল ট্রফি, জুলস রিমেট ট্রফি, মার্ডেকা কাপ ইম্পর্টেন্ট, রোভার্স কাপ ইম্পর্টেন্ট, সন্তোষ ট্রফি ইম্পর্টেন্ট, আশুতোষ মুখার্জি ট্রফি ইম্পর্টেন্ট, সুব্রত কাপ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, আলোর প্রতিফলনে সক্ষম যে অধাতু সেটা কোনটি? অপশন আমাদের সামনে, রাইট অ্যান্সার হবে হিরে। এবার এখানে আমরা যেটা রেখেছি খুব ইম্পর্টেন্ট একটা টেবিল, আমরা যখন ক্লাস 9-এ পড়তাম, ঠিক আছে, যারা যারা ওই সালে ক্লাস 9-এ পড়তে, তারা কিন্তু সেই সময় আমাদের ফিজিক্সে কিন্তু এই যে পার্থক্যটা এটা কিন্তু আমাদের আসতো এবং আমাদের খুব ভালো করে এটা মুখস্থ করতে হতো। সেটা হচ্ছে ধাতু অধাতুর পার্থক্য। দেখো, 1 নম্বর হচ্ছে অধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অম্লীয় বা নিরক্ষীয় অক্সাইড তৈরি করে, আর ধাতু হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড তৈরি করে। অধাতু হচ্ছে ডাইলিউট অ্যাসিডের সাথে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, আর ধাতু হচ্ছে ডাইলিউট অ্যাসিডের সাথে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। অধাতু পানির বা বাষ্পের সাথে বিক্রিয়া করে না, কিন্তু ধাতু হচ্ছে পানি বা বাষ্পের সাথে বিক্রিয়া করে, মানে জলের সাথে, এখানে ভুল হয়ে গেছে, এটা জলের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, অধাতু হচ্ছে ঋণাত্মক আয়ন তৈরি করে, আর ধাতু হচ্ছে ধনাত্মক আয়ন তৈরি করে। ধাতে ধাতু, ধাতে ধনাত্মক। নেক্সট কোশ্চেন, ভারতের ওড়িশার খণ্ডগিরির কোন গুফা 24 জন জৈন তীর্থঙ্করের খোদাইয়ের জন্য বিখ্যাত? মানে জৈন তীর্থঙ্করের মূর্তি বা প্রতিকৃতি খোদাই করা আছে। এটা কিন্তু খুব রিসেন্ট একটা এক্সামে এসছে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025, এই পরীক্ষাটাই কিন্তু এসছে, ঠিক আছে। অপশন তোমাদের সামনে, রাইট আনসার হবে ক্রুশলা গুহা। এখানে আমরা 24 জন তীর্থঙ্করের নাম আমরা রেখেছি, ঠিক আছে, যেমন আদিনাথ, এটাকে আদিনাথও বলা হয়, ঋষভদেবও বলা হয়, ঠিক আছে। আদিনাথ কেন? কারণ শুরু হচ্ছে, যেহেতু প্রথম শুরু, তো শুরু বলতে গেলে আদি বলা হয়, তো সেই জন্য এখানে এনাকে আদিনাথও বলা হয়, ঠিক আছে, অথবা ঋষভনাথ বা ঋষভদেব। 1 নম্বরটা মনে রাখবে। আচ্ছা, এখানে যেটা মনে রাখবে, মল্লিনাথ মনে রাখবে, সেটা হচ্ছে প্রথম মহিলা, মানে মহিলা তীর্থঙ্কর। আর যেটা মনে রাখবে পার্শ্বনাথ, মানে 23তম তীর্থঙ্কর, এবং 24তম তীর্থঙ্কর মহাবীর। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত? ঠিক আছে, মোস্ট প্রবাবলি এই কোশ্চেনটা হয়তো আমরা আগেও একবার আলোচনা করেছি, কোনো ব্যাপার না, আরেকবার রিভিশন হয়ে যাবে। রাইট অ্যান্সার হবে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব দেখো আলমগীর বা বিশ্ববিজয়ী উপাধি ধারণ করেছিলেন। মারাঠাদের আটকানোর জন্য তিনি গোলকুন্ডা ও বিজাপুর আক্রমণ করেন। তিনি মুঘল দরবারে সঙ্গীত নিষিদ্ধ করেন, রাজকীয় জ্যোতিষী নিষিদ্ধ করেন, জ্যোতির্বিজ্ঞানীদেরকে তিনি বরখাস্ত করেন। তিনি ঝাড়খা দর্শন নিষিদ্ধ করেছিলেন। তিনি হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন এবং তার সময়কালে কোনো হিন্দু মন্দির তৈরি হবে এই নির্মাণটাও নিষিদ্ধ করেছিলেন। তিনি 1679 সালে জিজিয়া কর পুনরায় জারি করেছিলেন। আকবর নিষিদ্ধ করলো, দেন তিনি আবার জারি করলো। আচ্ছা, তিনি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কাকাতিয়ার রুদ্রেশ্বর মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন তোমাদের সামনে। এই কোশ্চেনটাও কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এ এসছে প্রশ্নটা। রাইট অ্যান্সার হবে তেলেঙ্গানা। ঠিক আছে, তেলেঙ্গানা সম্বন্ধে জেনে নি। রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী হচ্ছে রেভান্ত রেড্ডি, গভর্নর হচ্ছে জিষ্ণু দেব বর্মা, এবং এটা প্রতিষ্ঠা হয়েছে 2014-তে 2 জুন। নেক্সট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ফর পিএসসি এক্সামস। জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর? এই প্রশ্নটা আশা করি সবাই পারবে।
রাইট অ্যান্সার হবে টি ডি এন, মনে রাখবে TDN, তামা দস্তা নিকেল। এবার এই জার্মান সিলভারে কি কি ব্যবহার, দেখো অলংকার এবং উপহার সামগ্রীতে ব্যবহার হয়, যেমন গয়না, ঘর সাজানোর জিনিস, তারপরে উপহার সামগ্রীতে ব্যবহার হয়, কাটলারি বা পাত্রে ব্যবহার করা হয়, যেমন এই যে এরকম ধরনের কিছু ডিশে ব্যবহার করা হতে পারে। সঙ্গীত যন্ত্রের ক্ষেত্রে যেমন বাঁশি, স্যাক্সোফোন, ট্রাম্পেট এগুলোতে ব্যবহার করা হয়। সজ্জাতে যেমন ওই অলংকারে ইত্যাদিতে ব্যবহার করা হয়। হিটিং কয়েল এবং বৈদ্যুতিক অংশে ব্যবহার করা যেতে পারে। জিপার, তারপরে চাবি ইত্যাদি অংশে ব্যবহার করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, এগেন এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এ আসা প্রশ্ন, নিচের কোনটি ভারতের ইস্পাত শহর নামে পরিচিত? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে জামশেদপুর। এবার এখানে ভারতের যত ইস্পাত সংস্থা রয়েছে তাদের নাম এবং প্রতিষ্ঠা সাল সম্বন্ধে দেওয়া রয়েছে। যেমন টাটা স্টিল 1907 সালে হয়, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেইল এটা 1954-তে হয়, ভিসা স্টিল লিমিটেড 1994-এ হয়, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড ইম্পর্টেন্ট এটা 1962-তে হয়, 62-তে কিন্তু ইন্ডো চায়না ওয়ারও হয়েছিল, JSW স্টিল 1982-তে হয়, এসআর স্টিল ইন্ডিয়া লিমিটেড 1998-এ হয়, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড ইম্পর্টেন্ট 1979-তে হয়, ইলেকট্রো স্টিল কাস্টিংস লিমিটেড 1955-তে হয়, মিড ইস্ট ইন্টিগ্রেটেড স্টিল লিমিটেড এটা 1992-এ হয়, গোদাবরী পাওয়ার অ্যান্ড ইস্পাত লিমিটেড 1999-এ হয়। নেক্সট কোশ্চেন, আনন্দমঠ উপন্যাসে বাংলার কোন বিদ্রোহের কাহিনী বর্ণিত হয়েছে? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে সন্ন্যাসী বিদ্রোহ। ঠিক আছে, সন্ন্যাসী বিদ্রোহ সময়কাল 1763 থেকে 1800 সাল। এটার অঞ্চল হচ্ছে বাংলা। এটার কারণ তীর্থকর দেওয়া নিয়ে এটা শুরু হয়েছিল। আনন্দমঠ যে উপন্যাস এটার রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। এখানে আনন্দমঠে সন্ন্যাসী বিদ্রোহ সম্বন্ধে দেওয়া হয়েছে। সন্ন্যাসী বিদ্রোহে যদি লিডারের কথা বলা হয়, দুজন প্রমিনেন্ট লিডার আছে, একজন হচ্ছেন ভবানী পাঠক, আরেকজন হচ্ছে দেবী চৌধুরানী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রাজস্থানের নিচের কোন হ্রদটি কৃত্রিম হ্রদ? ঠিক আছে, এটাও কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এ এসেছিল। অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে আনা সাগর। আনা সাগরটা কিন্তু রাজস্থানের একটা কৃত্রিম হ্রদ। হ্রদের নাম আর নদীর নাম, এখানে রাজস্থানের কিছু হ্রদ এবং নদী আছে, যেমন জয়সমন্দ হ্রদ, সম্বর লেক, আনা সাগর হ্রদ, ফতেহ সাগর হ্রদ, মন সাগর বা মান সাগর হ্রদ, আর নদী যেমন লুনি রয়েছে, বানাস রয়েছে, চম্বল রয়েছে, মাহি রয়েছে ইত্যাদি। নেক্সট কোশ্চেন, সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট। অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ও। ঠিক আছে, এবার এখানে যে চারটে এ বি ও গ্রুপের রক্ত রয়েছে সেটি আমরা জেনে নিই। যেমন গ্রুপ এ যারা এ অ্যান্টিজেন বহন করে এবং প্লাজমায় অ্যান্টিবডি বি থাকে, বি অ্যান্টিবডি থাকে। গ্রুপ বি যারা, তাদের বি অ্যান্টিজেন থাকে এবং এ অ্যান্টিবডি থাকে। গ্রুপ এ বি যারা, তাদের মধ্যে এ আর বি দুটো অ্যান্টিজেনই থাকে এবং কোনো অ্যান্টিবডি থাকে না। এটা ইম্পর্টেন্ট, কোনো অ্যান্টিবডি কিন্তু থাকে না এ বি তে। এবং গ্রুপ ও যারা আছে, যারা গ্রুপ ও আছে, তাদের কোনো একক অ্যান্টিজেন তাদের থাকে না, কোনো একটা অ্যান্টিজেন থাকে না, কিন্তু প্লাজমাতে এ আর বি দুটো অ্যান্টিবডি থাকে। ঠিক আছে, তাই এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝে নেবে, এটা কিন্তু কনফিউজিং কিন্তু ইম্পর্টেন্ট। আরএইচ ফ্যাক্টর কি? রিসার্চ ফ্যাক্টর বলে একে। রক্তের একটি প্রধান সূচক যার মাধ্যমে কিন্তু পজিটিভ আর নেগেটিভ এই দুটোকে কিন্তু ভাগ করা যেতে পারে। যেমন আমরা জানি এই যে এ বি আর ও, এর মধ্যেও কিন্তু পজিটিভ নেগেটিভ আছে। ঠিক আছে, তো সেইটা ভাগ করা হয় কিন্তু আরএইচ ফ্যাক্টর দিয়ে। নেক্সট কোশ্চেন দেখো, এসএসসি স্টেনো 2025-এ আসা প্রশ্ন, সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইনের অধীনে আইন প্রণেতাদের অযোগ্য ঘোষণার বিধান রয়েছে? অর্থাৎ জানার এখানে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে, আমরা যেটা সবাই জানি, অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল এটা কত নাম্বার আর্টিকেলে আছে, সরি ভুল বললাম, কত নাম্বার সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়েছে এবং কততম শিডিউলে রয়েছে? ঠিক আছে, এখানে শিডিউলটা জানতে চেয়েছে, তো শিডিউল হবে
10th শিডিউল আমরা সবাই জানি, সেটা হচ্ছে 10th শিডিউলে এটা অ্যাড হয়েছে এবং কত সাল, সেটা হচ্ছে 1985। সংবিধানের 52তম সংশোধনী দ্বারা 1985 সালে এটা কিন্তু অ্যাড হয়। এবার এখানে আমরা শিডিউলে যত লিস্ট আছে, আমাদের যে 12টা শিডিউল আছে, সেই শিডিউলে কিন্তু লিস্ট এখানে রাখা হয়েছে। প্রথম শিডিউলে কি বলা আছে, রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের এলাকা নিয়ে আলোচনা। দ্বিতীয় শিডিউলে বলা আছে রাষ্ট্রপতি, রাজ্যপাল, লোকসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারক, ক্যাগ ইত্যাদি তাদের বেতন এবং ভাতা সম্বন্ধে জানা রয়েছে, লেখা রয়েছে। তৃতীয় শিডিউলে কি রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, ক্যাগ, রাজ্যমন্ত্রী, বিধানসভা সদস্য, তাদের কিন্তু শপথ বাক্য পাঠ করা লেখা রয়েছে। চতুর্থতে লেখা রয়েছে বিভিন্ন রাজ্য অঙ্গরাজ্যের আইনসভায় রাজ্যসভায় যে আসন যাবে, সেই আসনটা কিভাবে বন্টন করা হবে সেই সম্বন্ধে লেখা আছে। 5 নম্বর শিডিউলে রয়েছে তপশিলি জাতি এবং উপজাতিদের শাসন ব্যবস্থা সম্বন্ধে। ষষ্ঠ শিডিউল বা 6th শিডিউলে আছে কিন্তু ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, এই অঞ্চলগুলোর যে উপজাতিদের যে শাসন অধিকার সেটা নিয়ে আলোচনা করা আছে। এইটা কিন্তু একটা ট্রিক দিয়ে মনে রাখতে পারো, অনেক সময় এখানে মণিপুরটা ঢুকে যায় অড ওয়ান আউটের ক্ষেত্রে, যে কোনটা ছিল কোনটা নেই, 6th শিডিউলে কোন রাজ্যের কথা উল্লেখ নেই, এটা মনে রাখতে পারো। এটা এইভাবে মনে রাখবে যে অমিত্র মেঘা, এইভাবে মনে রাখবে। অ ফর আসাম, মি ফর হচ্ছে মিজোরাম, ত্রো ফর হচ্ছে ত্রিপুরা এবং মেঘা মানে হচ্ছে মেঘালয়। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, 7th শিডিউলে আছে কিন্তু লিস্ট বা মানে স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট এবং হচ্ছে কনকারেন্ট লিস্ট, এই সম্বন্ধে রয়েছে। 8th শিডিউল আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে, যতগুলো ভাষা রয়েছে। 9th শিডিউলে কিন্তু আচ্ছা, আমাদের যখন কনস্টিটিউশন হলো তখন কিন্তু অরিজিনালি এই 8 নম্বর শিডিউল পর্যন্ত ছিল। তারপর থেকে এই যে 4টে শিডিউল, এই 4টে শিডিউল কিন্তু আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দিয়ে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, যার মধ্যে 9th শিডিউলটা কিন্তু আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দিয়ে যুক্ত করা হয়। তারপরে যে 10ম যেটা, সেটা আমাদের কিন্তু 52nd অ্যামেন্ডমেন্ট দিয়ে যুক্ত করা হয়, যেখানে এইটা লেখা রয়েছে 52nd অ্যামেন্ডমেন্ট। একাদশ এবং দ্বাদশ, এই দুটো, একাদশটা হচ্ছে 73rd এবং দ্বাদশটা হচ্ছে 74th অ্যামেন্ডমেন্ট দ্বারা যুক্ত করা হয়। ঠিক আছে, 9th রয়েছে ওই ল্যান্ড রাইটস নিয়ে, 52টা আমরা জানলাম অ্যান্টি ডিফেকশন ল, একাদশে রয়েছে পঞ্চায়েত এবং দ্বাদশে রয়েছে পৌরসভা সম্বন্ধে। নেক্সট কোশ্চেন দেখো, ল্যানের পুরো কথা কি? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ল্যানের কি প্রধান কিছু উপাদান, কম্পিউটার এবং ইউজার ডিভাইসে ল্যান ব্যবহার করা হয়, নেটওয়ার্ক কার্ডে ব্যবহার করা যেতে পারে, মানে করা হয়, সুইচ এবং রাউটারে ব্যবহার করা হয়, কেবল এবং ওয়্যারলেস যে ডিভাইসগুলো সেগুলোতে কিন্তু ল্যান ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, এটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু সব রকম কোশ্চেন নিয়ে আমাদের আলোচনা করা দরকার। এটা এনটিপিসি 2025-এ এসছে, বলছে ভারতের মানচিত্রে ছোটনাগপুর মালভূমির সাপেক্ষে মালওয়া মালভূমিটা কোন দিকে অবস্থিত? ঠিক আছে, অপশন তোমাদের সামনে, যেটা জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে মালওয়া মালভূমিটা ছোটনাগপুর মালভূমির কোন দিকে, এটা জানতে চাইছে। তো সেটা দেখার জন্য খুব সুন্দর একটা ডায়াগ্রাম রেখেছি, যাতে তোমাদের একেবারে মুখস্থ থেকে যায়। সেটা হচ্ছে অ্যান্সার তো প্রথমত হবে পশ্চিম দিক, কিন্তু এই দেখো এখানে এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি, এইটা হচ্ছে মালওয়া, তো কোন দিকে আছে? পশ্চিম দিক। নেক্সট কোশ্চেন, বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে রাউরকেল্লা, উড়িষ্যাতে। এটা হচ্ছে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম। এই স্টেডিয়ামটিতে প্রায় 20,000 দর্শক বসার ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, 2023 সালে তৎকালীন মানে তখনকার উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এটা উদ্বোধন করেন। এখানে 225টি খেলোয়াড় এবং আধিকারিকদের থাকার জন্য রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, 2023 সালে হকি বিশ্বকাপের কয়েকটা ম্যাচ কিন্তু এখানে খেলা হয়েছিল, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের ভারতের জন্য খুবই প্রাউড মুভমেন্ট এটা। নেক্সট কোশ্চেন, এগেন এটাও কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এ আসা প্রশ্ন। সৌরা চিত্রকলা বা পেইন্টিং, এটা একটা উপজাতীয় শিল্প, এটা ভারতের কোন রাজ্যে এই চিত্রকলাটা দেখা যায়? অপশন আমাদের সামনে, রাইট আনসার হবে কিন্তু উড়িষ্যা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, উড়িষ্যাতে কিন্তু দেখা যায়। এবার এখানে কিছু চিত্রকলা এবং রাজ্যের লিস্ট রাখা হয়েছে।
যেমন মধুবনী পেন্টিং আমরা সবাই জানি বিহারের, ওয়ার্ডলি পেন্টিং উড়িষ্যা, মহারাষ্ট্রে, পট্টচিত্র এটা উড়িষ্যাতে, কলমকারী পেন্টিং অন্ধ্রপ্রদেশে, ফাদ পেন্টিং এটা রাজস্থানে, গোন্ড পেন্টিং এটা হচ্ছে মধ্যপ্রদেশে, চেরিয়াল পেন্টিং এটা তেলেঙ্গানাতে, সৌরা পেন্টিং যেটা এক্ষুনি পড়লাম উড়িষ্যাতে, কালীঘাট পটুয়া এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের, কারণ পিচুয়াই পেন্টিং এটা রাজস্থানে, থাঞ্জাভুর পেন্টিং তামিলনাড়ুতে। নেক্সট কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ এটা মাপা যায়? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে অ্যামমিটার। অ্যামমিটার হবে রাইট অ্যান্সার। দেখো ভোল্টামিটার দিয়ে ভোল্টেজ এবং বৈদ্যুতিক সম্ভাব্য পার্থক্যটা পরিমাপ করা হয়, গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহের খুবই ন্যূনতম যে পরিমাপ সেটা করা হয়, এবং ডাইনামো হচ্ছে বৈদ্যুতিক জেনারেটর, ঠিক আছে, যা বিদ্যুৎ উৎপাদন করে। নেক্সট কোশ্চেন, আমাদের 21 নম্বর কোশ্চেন দেখো, এগেইন এটাও এসএসসি স্টেনো 2025-এ আসা প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অংশটিকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয় এবং এটি নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়? ঠিক আছে, তো তোমাদের জন্য এই বাকিটুকু রেখে, এই যে এবং এর থেকে যেটুকু পার্ট, এটুকু রেখেই তোমাদের জন্য পুরোটা ইজি করে দিচ্ছে। যদি এইটুকু না থাকতো তাহলে একটু কঠিন হতো। স্পষ্টই বলে দিচ্ছে মৌলিক অধিকার নিশ্চয়তা দিচ্ছে। তো কত নাম্বার পার্টে মৌলিক অধিকার আছে? অপশন তোমাদের সামনে, রাইট আনসার হবে পার্ট 3। পার্ট 3 তে আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। ঠিক আছে, কি কি রয়েছে দেখো। আচ্ছা, প্রথমত পার্ট 3টা হচ্ছে আমাদের আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত রয়েছে। তো এখানে আমরা দেখে নিই কি কি রয়েছে। যেমন ফার্স্টে হয়ে যায় রাইট টু ইকুয়ালিটি, কত থেকে কত? আর্টিকেল 14 থেকে 18। রাইট টু ফ্রিডম এটা 19 থেকে 22। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন এটা আর্টিকেল 23 এবং 24। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন এটা 25 থেকে 28। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস এটা আর্টিকেল 29 থেকে 30। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ এটা আর্টিকেল 32-এ রয়েছে, যেখানে আমাদের রিট, ক রকমের রিট আছে? 5 রকমের রিট নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। পরের কোনো ক্লাসে আমরা রিট নিয়েও আলোচনা করব। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের 22 নম্বর কোশ্চেন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান এবং কার মধ্যে স্বাক্ষর হয়েছিল? ঠিক আছে, অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কর্নওয়ালিস। ঠিক আছে, এবার এইখানে আমরা অ্যাংলো মাইসোর ওয়ার যে 4টে হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। প্রথম অ্যাংলো মাইসোর ওয়ার 1766 থেকে 1769 অব্দি হয়েছিল। মাদ্রাজের চুক্তি দিয়ে এই যুদ্ধটা থেমেছিল, শান্তি চুক্তি এটা। দ্বিতীয় অ্যাংলো মাইসোর ওয়ার 1780 থেকে 84 অব্দি হয়েছিল, ম্যাঙ্গালোরের চুক্তি দ্বারা এটা বন্ধ হয়েছিল। তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ 1790 থেকে 92 অব্দি হয়েছিল, শ্রীরঙ্গপত্তমের সন্ধি দ্বারা এটা থেমেছিল যুদ্ধটা। এবং চতুর্থ অ্যাংলো মাইসোর ওয়ার এটা 1799 সালে হয়েছিল, যুদ্ধ শেষে ব্রিটিশরা বিজয় হয়েছিল। নেক্সট কোশ্চেন, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এ আসা প্রশ্ন, 23 নম্বরের প্রশ্ন আমাদের, উইন্ডোজ এর কোন সংস্করণে স্টার্ট মেনু চালু করা হয়েছিল? এখানে ভুলবশত মার্ক হয়ে গেছে, রাইট আনসার হবে উইন্ডোজ 95। ঠিক আছে, এবার এখানে যে 4টে অপশন রয়েছে আমাদের, অর্থাৎ উইন্ডোজ 7, 95, 10 এবং এক্সপি, এদের ফাউন্ডিং ইয়ার এখানে দেওয়া হয়েছে। উইন্ডোজ 7 দেখো 2009-এ প্রতিষ্ঠা হয়েছিল, উইন্ডোজ 95 1995 সালে হয়েছিল, উইন্ডোজ 10 2015 সালে হয়েছিল এবং উইন্ডোজ এক্সপি 2001 সালে হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়? এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে কোনো পরীক্ষাতে আমাদের এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর দিয়ে এই সুবর্ণরেখা নদীটা যায়। সুবর্ণরেখা নদীর উপনদী কি কি? দেখো, বাঁ দিকে রয়েছে ডুলাং নদী এবং ডান দিকে কিছু নদী রয়েছে, যেমন কাঞ্চি, খাড়কাই নদী, কারকারি রিভার, রাড়ু রিভার এবং গার্ডু রিভার। ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন নদী রয়েছে। এইটা ইম্পর্টেন্ট হয়ে যায় কি কি নগর বা শহর রয়েছে এই নদীর আশেপাশে, যেমন চান্ডিল রয়েছে, জামশেদপুর রয়েছে, ঘাটশিলা রয়েছে, গোপীবল্লভপুর রয়েছে। সিম্পল ডাইরেক্ট প্রশ্ন আসবে, গোপীবল্লভপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবং আমাদের লাস্ট কোশ্চেন, এটাও এসএসসি স্টেনো 2025-এ আসা প্রশ্ন। 26শে জুন 2025 তারিখে টাইটানস মহাকাশ অভিযানের জন্য
প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? অপশন তোমাদের সামনে, ভুলবশত রাইট অ্যান্সারটা মার্ক হয়ে গেছে, সেটা হবে জাহ্নবী ডাঙ্গেটি। জাহ্নবী ডাঙ্গেটি। এবার এখানে আমরা এক্সপ্লেনেশন দেখে নিই, খুব ইম্পর্টেন্ট। মহাকাশচারীর নাম জাহ্নবী ডাঙ্গেটি। মিশন হচ্ছে টাইটানস স্পেস মিশন। ঘোষণার তারিখ কত? 26শে জুন 2025। কোন বছরে এটা হবে? 2029-এ হবে। জাহ্নবী ডাঙ্গেটি একজন ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্নাতক এবং নাসার একজন প্রাক্তন ছাত্র। তিনি টাইটান স্পেস মিশনের প্রথম ভারতীয় মহাকাশচারী হবেন, যা বিশ্বব্যাপী মহাকাশ অনুসন্ধানে ভারতের ক্রমবর্ধমান উপস্থিতি তুলে ধরবে। এটা কিন্তু ভিভিআই, এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স এরও প্রশ্ন। তো চলো, এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ক্লাসটি। যদি কোনো প্রশ্ন ক্লাসে কমেন্টে জানতে চাওয়া হয় অবশ্যই সেটা কমেন্টে উত্তরটা দেবে। যদি মনে হয় ক্লাসটা শেয়ার করা যাবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও, ঠিক আছে? আর ক্লাসটি কেমন লাগলো, তোমার পজিটিভ নেগেটিভ যেমনই হয় ফিডব্যাক তুমি অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে যারা ক্লাসটা দেখলে।